মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই দুর্ভোগ চরমে। যানজট আর ধুলার রাজ্যে অসহায় রাজধানীবাসী। সেবা সংস্থার কাজ শেষে হবে বিকল্প রুট, বলছে কর্তৃপক্ষ। নানা প্রচেষ্টার পরও বিভিন্ন অজুহাতে জিএসপি পুনর্বহাল করছে না যুক্তরাষ্ট্র। আরও তৎপর হওয়ার তাগিদ ব্যবসায়ীদের। ভিন্ন মত রয়েছে অর্থনীতিবিদদের। যুক্তরাজ্য থেকে বিকাশের মাধ্যমে অর্থ পাঠাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। দ্রুত কমছে রেমিটেন্সের হার। তদন্তে নামছে ব্রিটিশ সরকার। এবং আমদানি অনুযায়ী পণ্য ডেলিভারি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জট, সারচার্জ ও মাশুল আরোপের শঙ্কায় ব্যবসায়ীরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই শুরু হয়ে গেছে অসহনীয় দুর্ভোগ। আপাতত দুর্ভোগের শিকার মিরপুরবাসী, কিন্তু পর্যায়ক্রমে যে পথে মেট্রো রেল এগোবে সে পথেই কষ্ট পোহাতে হবে নগরবাসীকে। সংশ্লিষ্টরা বলছেন, সেবা সংস্থাগুলোর পাইপ সরানোর পর মূল নির্মাণ কাজ শুরু হলে দুর্ভোগ কমাতে বিকল্প রুটের ব্যবস্থা করবেন তারা। রিপোর্ট আতিকুর রহমান তমালের, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। এমন নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে অন্যের সাহায্যে না হয় মেয়েকে পার করা গেল, কিন্তু নিজে ওপারে যাবেন কিভাবে? নিরুপায় এই নারী বেশ কিছুক্ষণ ইতিউতি তাকালেন। ওপারে মেয়ে, এপারে তিনি। অগত্যা অপরিচিতের সাহায্য নিয়ে পার হতে হলো তাকেও। এমন বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে মিরপুরে চলাচলকারী অনেককেই। এইভাবে ফেলে রাখছো তো, আসলে এইভাবে রাখাটা ঠিক না। রাস্তা পারাপারে তো সমস্যা হয়। মেট্রো রেলের কাজ চলবে, তাই মিরপুর 12 থেকে মিরপুর 10 পর্যন্ত রাস্তার প্রায় মাঝ বরাবর কেটে সেবা সংস্থার লাইন সরানো হচ্ছে। আর এতেই অসহনীয় যানজট আর ধুলোর রাজ্যে পরিণত ওইসব এলাকা। নিয়ম অনুযায়ী প্রকল্প এলাকায় ধুলো কমাতে পানি ছেটানোর কথা, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে কিনা তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। বলে যে সাময়িক অসুবিধা কি এই 1 মাস 2 মাস হবে না, 6 মাস 1 বছর 2 বছর হবে। আমাদের খুব কষ্ট হইতাছে, রাস্তা পার হতে অসুবিধা, গাড়ি না যাইতে অসুবিধা, গাড়ি রাস্তা জাম হয়ে যায় ভাই। আমি যে একটা ড্রাইভার, আমার কাছে অসহ্য লাগে এই রাস্তা কাটাকাটির জন্য। উন্নয়নের স্বার্থে দুর্ভোগের সঙ্গে সমঝোতা কিংবা দুর্ভোগকেই নিয়তি মনে করে উন্নয়নের সান্ত্বনা, যেভাবে বলুন না কেন, একমাত্র ভুক্তভোগীরাই বোঝেন এর যাতনা। এমন আক্ষেপ এই এলাকার হাজারো মানুষের। এইভাবে যে আমাদের জনগণের ভোগান্তি করতেছে, এটা আমরা খুব কষ্টের ভিতরে আছি। রাস্তায় যে পরিমাণ ধুলো হচ্ছে, ধুলো তো অনেক খারাপ অবস্থা। যেখানে আপনার আধা ঘন্টা লাগার কথা, ওইখানে আপনার লেগে যাচ্ছে 1 থেকে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রকল্পটির পরিচালক বলছেন, এবছরের শেষে মূল কাজে হাত দেবেন তারা। সাধারণত 2 ধরনের ইউটিলিটি, এগুলি আমরা গত নভেম্বরের 1 তারিখ থেকে কাজ শুরু করেছিলাম। মোটামুটি 80% কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি। আশা করছি বর্ষা পুরো দমে আসার আগে আমাদের এই কাজ শেষ হবে। প্রকল্প এলাকায় দুর্ভোগ কমাতে বেশ কিছু সুপারিশ করেছিলেন বিশেষজ্ঞরা। সেসব বাস্তবায়ন হলে ভোগান্তি অনেকটাই কমবে বলেও মনে করেন তারা। কনস্ট্রাকশন চলাকালীন সময় অনেকগুলি বিকল্প পথ খোলার ব্যবস্থা করা হচ্ছে। ক্যান্টনমেন্টের সংরক্ষিত এলাকা দিয়েও জনগণকে সীমিতভাবে চলাচলের একটা ব্যবস্থা করা হবে, যেটা মহাখালী ফ্লাইওভার কনস্ট্রাকশনের সময় করা হয়েছিল আর কি। তাহলে আমাদের ধারণা কিছুটা হলো এই জায়গায় চাপটা কমবে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এটি চালু হবে 2019 সালের মাঝামাঝিতে। বাকি পথ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল রুটের কাজই শুরু হবে 2019-এর পর। পুরো প্রকল্প চালু হলে উত্তরা থেকে মতিঝিল পৌঁছতে সময় লাগবে 38 মিনিট। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। গতকাল থেকে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ রয়েছে। আজও যাত্রীদের অভিযোগ, দূরত্ব অনুযায়ী ভাড়া আদায়ে বিআরটি এর নির্দেশনা মানছেন না চালক ও সহকারীরা। এদিকে সকাল থেকে গণপরিবহন কিছুটা কম থাকায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বিভিন্ন রুটের যাত্রীদের অভিযোগ, বিআরটি এর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এমনকি কোনো কোনো বাসে বিআরটি এর নির্ধারিত ভাড়ার তালিকাও নেই। বাসের চালক ও সহকারীরা বলছেন, কোম্পানি থেকে ভাড়ার যে তালিকা আগে দেয়া ছিল তা এখনো রয়েছে, তাই আগের ভাড়াই নিচ্ছেন কর্মীরা।
গভর্নমেন্ট একটা ভাড়া করে দিবে, একটা নির্দিষ্ট করে দিবে, সেটাও করে নাই। আর তারা এরকম কোনো সার্চিট দেয় নাই যে ভাড়া এত টাকা বা এই সেই, 1 পয়সা তারা কম নেয় না, পুনরা ভাড়াই তারা নিচ্ছে। যাত্রী নিচ্ছে লোকাল ভাবেই, মানে যাত্রী র্যান্ডম দাঁড় করায় নিচ্ছে, প্রচুর পরিমাণে যাত্রী নিচ্ছে। আগে যারা সিটিং এ নিত না, কিন্তু ভাড়া আগেরটাই নিতেছে আর কি। সিটিং ভাড়াই ছিল 14 টাকা, কিন্তু এখন প্রত্যেকটা মানুষের 15 টাকা ভাড়া যাচ্ছে। 15 টাকা, 1 টাকা কম নেই। আর যদি কোনো টাকা কথাও কম বলে, আরো উল্টা মিসবিহেভ করে। এ বিষয়ে আজকের অবস্থা জানাতে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার তহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তামিম। কাজল, গতকালকে কিন্তু বিআরটির পক্ষ থেকে যে সিটিং সার্ভিস বন্ধের পরপরই আমরা কিন্তু দেখি যে সারা রাজধানী জুড়েই কিন্তু এই যে গণপরিবহনের সমস্যা সেটা কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। আমরা গতকালকে কিন্তু যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি, যেমনটি ঠিক সকাল থেকেও কিন্তু একই অভিযোগ কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছি, সেখানে কিন্তু একই অভিযোগ আমরা পাচ্ছি। অর্থাৎ সিটিং এর নামে অর্থাৎ লোকাল সার্ভিস দিচ্ছে, কিন্তু যে যাত্রী গাদাগাদ করে যাত্রী তোলা হচ্ছে, কিন্তু সিটিং সার্ভিসের নামে কিন্তু যে অতিরিক্ত ভাড়া আগে কিন্তু যে আদায় করা হতো সেই ভাড়াই কিন্তু এখনো আদায় করা হচ্ছে। আমরা কিন্তু রাজধানীর মিরপুর, শাহবাগ, ফার্মগেট এবং পল্টন সহ বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং একই অভিযোগ পেয়েছি। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে। এখানে আসলে বাংলাদেশ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃক একটি ভ্রাম্যমাণ পরিদর্শন টিম রয়েছে, তাদের সাথে বিআরটি এর ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত রয়েছেন। যদিও বিআরটি এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এখনো কোনো টিম আমরা লক্ষ্য করতে পারিনি, তবে এখানে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যেই কর্মকর্তারা রয়েছেন বা যারা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এখানে বিভিন্ন বিষয়, বাসের বিভিন্ন বিষয়, ভাড়া সহ বিভিন্ন বিষয় নিয়ে তদারকি করছেন। কাজল, আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে ভাড়া ছাড়াও তারা কিন্তু যে বাসের যেই হুক, অ্যাঙ্গেল এবং ওপরের যে ক্যারিয়ার লাগানো থাকে বাসে, এবং ক্যারিয়ার লাগানো থাকলে কিন্তু বাসের পাশে কিন্তু যেই সিঁড়িটি বা লোহার যে মইটি লাগানো থাকে, সেই মইটিও কিন্তু এই অবৈধ এবং এটি কিন্তু খুলে ফেলার নির্দেশনা বিআরটি এর পক্ষ থেকে একই সঙ্গে দেওয়া হয়েছে। তো এটিও কিন্তু ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পাশাপাশি বিআরটি সহ ডিএমপি কিন্তু এগুলো কিন্তু আসলে তদারকি করছেন। তো আজকে মূলত সকাল থেকেই আমরা বিভিন্ন এলাকা ঘুরেছি এবং সপ্তাহের একটি ব্যস্ততম দিন, এই ব্যস্ততম দিনে কিন্তু আমরা দেখেছি যে গণপরিবহনের সংখ্যা কিন্তু অত্যন্ত কম। তো প্রশ্ন করেছিলাম ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যেই সাধারণ সম্পাদক, তাকে প্রশ্ন করেছিলাম যে এই অবস্থা কেন। তিনি আসলে বলছেন যে আসলে একদিনেই কিন্তু এটি শেষ হবে না, একদিনে কিন্তু সমস্যার সমাধান হবে না। এখন গতকালকে বিআরটির পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি হয়েছে সিটিং সার্ভিস বন্ধে, পাশাপাশি বিভিন্ন নির্দেশনা জারি হয়েছে। আজকে দ্বিতীয় দিন চলছে এবং এটি তিনি বলছেন যে আস্তে আস্তে এটি আসলে কার্যকর হবে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো কাজল, রমনা এলাকা থেকে এই ছিল আমার হাতে সবশেষ, যাচ্ছি স্টুডিওতে। কাজল। দর্শক, রাজধানীর রমনা এলাকা থেকে গণপরিবহনগুলোর ভাড়া আদায়ের সর্বশেষ কার্যক্রম খবর জানাচ্ছিলেন সহকর্মী তহা খান তামিম। এতক্ষণ ছিলাম সেখানে। মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ব্যয় আবারও বাড়ানো হয়েছে। এই ফ্লাইওভারের প্রায় 4 কিলোমিটার অংশে কিছু নকশা পরিবর্তন ও অতিরিক্ত কাজের জন্য 108 কোটি 40 লাখ টাকা বাড়িয়ে 452 কোটি টাকা করা হয়েছে। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই বাড়তি ব্যয় অনুমোদন করা হয়। এর আগে 2 দফায় প্রকল্প ব্যয় 271 কোটি টাকা বাড়ানো হয়েছিল। এছাড়াও রেলওয়ের কালুখালী ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় 223 কোটি 21 লাখ টাকা বাড়ানো হয়। এছাড়া কমিটি মংলা বন্দর থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পশুর নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প সহ মোট 14টি প্রস্তাব অনুমোদন করে। বাংলাদেশের পক্ষ থেকে নানা মাত্রিক প্রচেষ্টার পরও বিভিন্ন অজুহাতে বিশেষ বাজার সুবিধা জিএসপি পুনর্বহাল করছে না যুক্তরাষ্ট্র। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন বাজারে জিএসপি সুবিধা আদায় করতে পারলে পোশাক খাতের স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠায় এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এই সুবিধা আদায়ে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রশ্নে ভিন্নমত রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর বিধান অনুযায়ী উন্নত দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি পায় স্বল্পোন্নত দেশগুলো।
সে নিয়মে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্যে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। তবে 2013 সালের মাঝামাঝি কারখানার কমপ্লায়েন্স ইস্যুতে পোশাক রপ্তানিতে জিএসপি স্থগিত করে মার্কিন প্রশাসন। এরপর পেরিয়ে গেছে প্রায় 3.5 বছর। শর্তের প্রায় সবকটি পূরণ করলেও ফেরত পাওয়া যায়নি এই বাজার সুবিধা। আমদানি নিরুৎসাহিত করতে কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। তাই জিএসপির পেছনে না ছোটার পরামর্শ বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদের। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে আমার মূল লক্ষ্য হলো আমেরিকান অর্থনীতিতে উৎপাদন করা, যাতে আমেরিকায় কর্মসংস্থান বাড়ে। তাহলে তো জিএসপি দেওয়াটা তার বাংলাদেশের মতো অর্থনীতিকে জিএসপি সুবিধাটা দেওয়াটা তার পরিপন্থী হবে। অন্যদিকে সুবিধা আদায়ে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ সিপিডির এই গবেষণা পরিচালকের। বাংলাদেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধার যে একটা যৌক্তিক ভিত্তি রয়েছে, টিকফার মতো প্ল্যাটফর্ম যেখানে কিনা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করে থাকে, সেখানে আসলে এই বিষয়গুলোর অবতারণা করবার একটি রাজনৈতিক ভিত্তি রয়েছে এবং একই সাথে এর একটা অর্থনৈতিক যৌক্তিকতাও রয়েছে। ব্যবসায়ীরা বলছেন দেশের অর্থনীতিতে মার্কিন জিএসপির বড় প্রভাব নেই, তবে বিশ্বের অন্যান্য বাজারে এই ইস্যু পোশাক শিল্পের অগ্রগতি প্রশ্নের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা তাদের। আমরা যে বিলিয়ন্স অফ ডলারে যে অন্যান্য জায়গাতে আমরা যে জিএসপি সুবিধাগুলো পাচ্ছি, তারা কোনো কারণে এই যে আমাদের জিএসপিটা আমেরিকা থেকে না পাওয়াকে যদি একটা দৃষ্টান্ত কিংবা একটা রেফারেন্স হিসাবে নিয়ে যায়, সেটা আমাদের জন্য কিন্তু সাংঘাতিক রকমের বিপর্যয় হবে। রপ্তানি আয় বাড়াতে বাজার সুবিধার পাশাপাশি ইউরোপ আমেরিকার বাইরে নতুন বাজার সৃষ্টিতে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন প্রবাসীরা, কিন্তু নানা কারণে এই রেমিটেন্সের হার কমছে দিন দিন। এর অন্যতম কারণ হুন্ডি। হুন্ডি ব্যবসায়ীরা এখন অর্থ লেনদেনে ব্যবহার করছে বিকাশ পদ্ধতি, অথচ বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন সম্পূর্ণ অবৈধ। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। তানভীর হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই মার্চ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৭২,৪০০ কোটি টাকা। আগের অর্থ বছরে একই সময়ে এই অঙ্ক ছিল ৮৬,৫০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রেমিটেন্স কমেছে প্রায় ১৪,১০০ কোটি টাকা। আমরা এই বিষয়টা বিকাশের সাথে যোগাযোগ করেছি এবং বিকাশ থেকে কনফার্ম করেছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্র্যাক্স অর্জন ছাড়া বিকাশের যুক্তরাজ্যে কোনো মানি এক্সচেঞ্জ কোনো বিষয়ে কোনো এগ্রিমেন্ট বা কোনো এজেন্ট নাই। সেই ক্ষেত্রে এইগুলা আসলে অবৈধ। বিকাশের মাধ্যমে অবৈধভাবে অর্থ পাঠানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুমোদিত এক্সচেঞ্জ হাউসগুলো। বিকাশের মাধ্যমে কাগজপত্র ছাড়া বাংলাদেশে যে টাকাগুলো চলে যাচ্ছে সেগুলো সম্পূর্ণ অবৈধ এবং হুন্ডি। এতে করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যে এক্সচেঞ্জ হাউসগুলো এখানে আমরা আছি, তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কোনো প্রকার নিয়ম নীতি কিংবা কাগজপত্রের প্রয়োজন না থাকায় প্রবাসীরা বিকাশের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন। বিকাশে টাকাগুলো পাঠাইতে কোনো কাগজপত্র লাগে না, কোনো ঝামেলা নাই, সহজে পাঠানো যায় এবং সহজে ওইখানে টাকা রিসিভ করতে পারে। বর্তমানে বাংলাদেশে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা 2,70,00,000 ও দেশব্যাপী 1,65,000 এজেন্ট রয়েছে বলে বিকাশ সূত্রে জানা গেছে। দেশের জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং সিস্টেমে বিকাশের মাধ্যমে হুন্ডির শক্তিশালী নেটওয়ার্ক। হুন্ডির এই নতুন মাধ্যম নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক। লেনদেন খুব সহজ হওয়ায় বিদেশ থেকে প্রতি বছর হুন্ডির মাধ্যমে বিপুল সংখ্যক রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীরা। আর হুন্ডি ব্যবসায়ীরা অর্থ লেনদেনের আধুনিক মাধ্যম হিসেবে বেছে নিয়েছে বিকাশকে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের অভিযোগের ভিত্তিতে রেমিটেন্স পেয়ানের ক্ষেত্রে অবৈধভাবে বিকাশকে ব্যবহারের বিষয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। শিগগিরই প্রবাসী কল্যাণ ব্যাংকে তফসিলি ব্যাংকে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। গতকাল রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে প্রতিষ্ঠানটিকে 50 কোটি টাকা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রতিটি জেলায় এর শাখার সম্প্রসারণ করতে হবে। সেই সাথে স্বচ্ছ প্রক্রিয়ায় এর ঋণ প্রদানের আহ্বান জানান তিনি। আমাদের এই ব্যাংকের একটি দুটি শাখা হলে চলবে না, প্রত্যেক ডিস্ট্রিক্টে যাতে শাখা হয় এই ব্যবস্থা করতে হবে। যাওয়ার সময় যদি ঠিকমতো ঋণটা বিতরণ করা হয়, মানুষ দেখে, তার কোম্পানি দেখে, তার প্রতিষ্ঠান দেখে যদি ঋণ বিতরণ করা হয়, তাহলে ওই ঋণ ফেরত আসে। আর যদি মুখ দেখে করা হয়, ঋণ বিতরণ করা, ঋণ কোনোদিন আসে না। এ সময় বাণিজ্য আরো থাকছে।
রক্ষণাবেক্ষণের অভাব আর অনুন্নত যোগাযোগের কারণে পিছিয়ে পড়ছে সিলেটের পর্যটন খাত। মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরাও, সত্যতা স্বীকার পর্যটন কর্পোরেশনের। আমদানি অনুযায়ী পণ্য ডেলিভারি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জটের আশঙ্কা দেখা দিয়েছে। 36,000 টিইউসি ধারণ ক্ষমতার বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার রয়েছে প্রায় 35,000। এর মধ্যে ঈদ সামনে রেখে খোলা এলসির আমদানি পণ্য বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এই অবস্থায় শিপিং কোম্পানিগুলো জাহাজের ওপর সারচার্জ এবং কন্টেইনারের ওপর মাশুল আরোপ করতে পারে বলে শঙ্কিত ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানি অনুযায়ী ডেলিভারি না হওয়ায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনার স্তূপ জমতে শুরু করেছে। শুক্র ও শনিবার বন্ধের দিন সহ প্রতিদিনই আমদানি পণ্য নিয়ে গড়ে 3,500-এর বেশি কন্টেইনার নামছে চট্টগ্রাম বন্দরে, কিন্তু ডেলিভারি হচ্ছে 2 থেকে 2,500 কন্টেইনার। বন্ধের দিনগুলিতে আবার সরকারি সবগুলো সংস্থার কর্মকর্তা কর্মচারী ছুটিতে থাকায় ডেলিভারি প্রক্রিয়া বন্ধ থাকে, ফলে সৃষ্টি হচ্ছে কন্টেইনার জটের। আমাদের যারা ডেলিভারি গ্রহণ করেন অথবা এই প্রক্রিয়ার সাথে যারা সংযুক্ত তাদের সবাইকে সার্বক্ষণিকভাবে বন্দরে রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা 7 দিনই থাকতে হবে, তাহলেই কিন্তু ডেলিভারি বৃদ্ধি করা সম্ভব। বন্দর ব্যবহারকারীদের মতে রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ কয়েক গুণ বাড়লো, সে অনুযায়ী ডেলিভারির জন্য প্রস্তুতি থাকে না বন্দর সহ সংশ্লিষ্ট সবগুলো সংস্থার, যে কারণে বিদেশি শিপিং কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরে জাহাজ পাঠাতে আগ্রহ দেখায় না। আর কন্টেইনার এবং জাহাজ জট সৃষ্টি হলে সারচার্জ আরোপের আশঙ্কা থাকে। একটা কনজেশন হলেই একটা জাহাজের গড় যেটা অবস্থান সেটা বেড়ে যাবে এবং এটার দ্বারা কিন্তু জাহাজের ভাড়া বৃদ্ধি পেতে পারে এবং কন্টেইনারের উপর কিন্তু সারচার্জ বসার একটা সম্ভাবনা গতবার যেরকম ছিল এবারও থাকবে। 4-5 দিন আউটারে বসে থাকার কারণে জাহাজ মালিকদের যেমন ক্ষতি হচ্ছে তেমনি আমদানিকারকের কিন্তু ক্ষতি হচ্ছে। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গাগুলোতে দ্রুত ইয়ার্ড নির্মাণ করে সেখানে আমদানিকৃত কন্টেইনার রাখার ব্যবস্থা না হলে পরিস্থিতি সামাল দেওয়া দুরূহ হয়ে উঠবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। নিউমরিক কন্টেইনার টার্মিনালের মতো আরো 2-3টা নতুন কন্টেইনার থাকতে হবে, কারণ বাড়াতে হবে, কারণ চট্টগ্রাম বন্দরে কিন্তু অনেক জায়গা কিন্তু এখনো আনইউটিলাইজড আছে। এই আনইউটিলাইজড জায়গাগুলোতে যদি নতুন করে কন্টেইনার টার্মিনাল করে তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করা যায়। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 85 থেকে 90টি জাহাজ অবস্থান করছে, এর মধ্যে 20টির বেশি কন্টেইনারবাহী জাহাজ আর জেনারেল কার্গো 25 থেকে 30টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ 17 বছরও চালু করা যায়নি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই ইটিপি প্ল্যান্ট। 1999 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় ইটিপি প্ল্যান্ট নির্মাণ কাজ শুরু হলেও মাঝ পথে এসে থেমে যায়। শোধনাগারের অভাবে মিল মালিকরা বর্জ্য সরাসরি পুকুরে বা খালে ফেলায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে রিপোর্ট। কয়েক বছর ধরে জেলার বেলকুচি উপজেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি সুতা রং করার প্রসেস মিল। এসব কারখানায় প্রতিদিন সুতা রং করার রাসায়নিক বর্জ্য পানি উৎপাদিত হয়, যা পরিশোধনে কোনো ব্যবস্থা না করে কর্তৃপক্ষ সরাসরি ফেলছে স্থানীয় পুকুর বা খালে। এলাকাবাসীর অভিযোগ, প্রচুর পরিমাণ বর্জ্য ফেলার কারণে এলাকার নলকূপে রঙিন আর দুর্গন্ধযুক্ত দূষিত পানি উঠছে, যা ব্যবহারের কারণে দেখা দিচ্ছে বিভিন্ন শারীরিক সমস্যা। এই পানিটা ব্যবহার করলে আমাদের হয় কি সমস্যা, শরীরে চুলকানি হয়, পেটে ব্যথা হয়, পেটের ভিতরে কামড়ায়। বিভিন্ন রাসায়নিক পদার্থের গন্ধটা পানিতে ওঠে এবং পানিটা দেখা যায় কত সময় ফেনার সৃষ্টি হয় এবং পানিটা কখনো লালচে রঙে হয়। এ সমস্যা দূর করতে 1999 সালে বেলকুচি উপজেলার তামাই এলাকায় ইউএনডিপির অর্থায়নে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে পরিবেশ অধিদপ্তরের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় ইটিপি প্ল্যান্ট নির্মাণ শুরু হওয়ার পর মাঝপথে এসে থেমে যায়। দীর্ঘদিন পরিত্যক্ত থাকা আর সঠিক তদারকির অভাবে নষ্ট হয়ে গেছে এই পানি শোধনাগারের বেশিরভাগ যন্ত্রপাতি, চুরি হয়ে গেছে বিদ্যুতের ট্রান্সফরমার। এখন এলাকাবাসী ও মিল্ক মালিকদের দাবি, পরিবেশ দূষণ রোধে এই প্ল্যান্টটির কাজ পুনরায় চালু করে বর্জ্য পানি শোধনের ব্যবস্থা করা হোক। যারা ব্যবহার করবে তারাও করে নাই, কর্তৃপক্ষ এটা ঠিক মতো যোগাযোগ করে নাই। এটা ট্রিটমেন্ট করে যদি এই পানিগুলা একটু ব্যবহার করা যাইতো তাহলে আমাদের খুবই উপকৃত হইত। প্রসেস মিলের বিষাক্ত বর্জ্যের সঠিক ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে জানালেন জেলার সিভিল সার্জন। আমাদের শরীরে যেগুলো প্রবেশ করে তাতে আমাদের লিভার, কিডনি এই ধরনের অর্গানগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। আমাদের দীর্ঘমেয়াদী আমাদের আন্তরিক প্রদাহ যেটা আমরা বলি পেপটিক আলসার, এটা হওয়ার সম্ভাবনা আছে এবং স্কিন ডিজিজও হয়।
ইটিপি প্ল্যান্টটি পুনরায় চালুর জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। বিষয়টি জানার পর আমরা উপজেলা নির্বাহী অফিসার বেলকুচিকে বলেছি খতিয়ে দেখার জন্য এবং একটা কিভাবে এটা চালু করা যায় সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য। পরবর্তী দিনে আমরা সরকারের কাছে লিখব যাতে এটা চালু করা যায়। সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে প্রায় 30টি সুতা প্রক্রিয়াজাত কারখানায় প্রতিদিন প্রায় 1 লাখ লিটার বর্জ্য তৈরি হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আগামী 2রা মে থেকে 31শে আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের কাছ থেকে গতবারের চেয়ে 2 টাকা বেশি দরে চাল ও 1 টাকা বেশি দরে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি 24 টাকা দরে 7 লাখ টন বোরো ধান এবং 34 টাকা কেজি দরে 8 লাখ টন চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 6 লাখ টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে 3,94,000 টন চাল এবং 2 লাখ টন গম। এ অবস্থায় আসন্ন বোরো মৌসুমে আরও 16 লাখ টন ধান, চাল ও গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে কৃষকদের সরাসরি মূল্য পরিশোধের মাধ্যমে এবার খাদ্যশস্য সংগ্রহ করা হবে। আমরা 8 লক্ষ মেট্রিক টন চাল এবং 7 লক্ষ মেট্রিক টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে আমরা কিনবো। কৃষকদের আমরা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পেমেন্ট করব, যাতে নাকি কৃষকরা সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়। বোরো সংগ্রহের সময়সীমা হচ্ছে আমাদের 2রা মে থেকে 31 আগস্ট পর্যন্ত, আর গমের সংগ্রহের সীমা হচ্ছে 18 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত। ধানের উৎপাদন খরচের চেয়ে 2 টাকা এবং চাল উৎপাদন খরচের চেয়ে 3 টাকা বেশি দরে এবার ধান ও চাল সংগ্রহ করা হবে বলে জানান তিনি। চালের মূল্য নির্ধারণ করেছে 34 টাকা, আতপ চালের ক্রয় মূল্য 33 টাকা কেজি। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় হবে, সেটার মূল্য হবে 24 টাকা পার কেজি। গম সংগ্রহ করব 1 লক্ষ মেট্রিক টন, তার মূল্য হবে 28 টাকা। এদিকে ধান ও গম কেনার সরকারি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। সরকার সরাসরি ক্রয় করে বাজারের মাধ্যমে আমরা খুশি হব। মাঝখানের কোনো লোক যেন সুবিধা না নেয়, তাহলে আমরা কৃষকরা যে ধান উৎপাদন করতে গিয়ে আমাদের যে খরচ হয়েছে এটা সব উঠে আসবে। চালের দাম 34 টাকা এবং ধানের দাম 24 টাকা নির্ধারণ করেছে, শুনে খুবই খুশি হলাম। আমরা কৃষক মানুষ যাতে গোডাউনে ধান দিয়ে সরাসরি টাকা নিয়ে আসতে পারি, এটাই আমরা আশা করতেছি। গত বছর বোরো মৌসুমে 23 টাকা কেজি দরে 7 লাখ টন ধান এবং 32 টাকা কেজি দরে 6 লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলা একাডেমিতে বিসিকের আয়োজনে চলছে বৈশাখী মেলা। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, মেলা শুরু হয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমিতে তো আমি এই মুহূর্তে কিন্তু বাংলা একাডেমিতে মেলা প্রাঙ্গণে রয়েছে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্রেতা দর্শনার্থীরা কিন্তু সকাল থেকেই কিন্তু মেলা প্রাঙ্গণে কিন্তু আসছেন এবং তারা কিন্তু তাদের পছন্দের যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখছেন। তো এই মেলাটির যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আবহমান বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই কিন্তু এই মেলা আয়োজন করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের তৈরি বাঁশ এবং কাঠের তৈরি বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রদর্শন করা হয়েছে। রয়েছে ঐতিহ্যবাহী হুক্কা, এছাড়া রয়েছে বাউল গানের অন্যতম অনুষঙ্গ একতারা, দোতারা, রয়েছে বিভিন্ন ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র, যেগুলো আসলে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকেই কিন্তু তুলে ধরছে। এবং এখানকার যারা কারুশিল্পী রয়েছেন তারা কিন্তু এই যে পণ্যগুলো সেগুলোতে নিজেদের হাতের ছোঁয়ায় কিন্তু বিভিন্ন রং এবং ডিজাইন
ডিজাইন করেছেন এবং সেগুলো দেখতে কিন্তু আরো কালারফুল এবং ক্রেতা দর্শনার্থীরাও কিন্তু সেগুলো বেশ আগ্রহ সহকারে দেখছেন এবং তাদের পছন্দ হলেই কিন্তু দর কষাকষির মাধ্যমে কিন্তু সেটি কিনে নিয়েছেন। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের একতারা রয়েছে এবং সেগুলো কিন্তু বেশ কালারফুল এবং সেগুলো দামেও কিন্তু যদিও অনেক সময় ক্রেতা দর্শনার্থীরা বলছেন যে দাম একটু বেশি, কিন্তু বিক্রেতারা বলছেন যেহেতু এগুলো হাতে তৈরি প্রোডাক্ট সে কারণেই কিন্তু দামটা একটু বেশি। এছাড়া রয়েছে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি, যেটিকে বলা হয় শতরঙের সমাহারে শতরঞ্জি, এবং এটি কিন্তু বর্তমানে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে কিন্তু এই শতরঞ্জি পণ্য রপ্তানি হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রচুর লোকজনের কিন্তু কর্মসংস্থান হচ্ছে। তো এই ধরনের মেলার মাধ্যমে আমাদের দেশীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে যেমন তুলে ধরছে, পাশাপাশি কিন্তু এখানে যে গ্রামীণ যে অর্থনীতি রয়েছে সেই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে কিন্তু আসলে এই যে আমাদের যে নগর জীবনের উপর সাধারণ মানুষের চাপ কিন্তু অনেকটাই কমে যাবে, পাশাপাশি সমৃদ্ধ হবে এদেশের অর্থনীতি। তো কাজল, বাংলা একাডেমিতে এই যে বৈশাখী মেলা প্রাঙ্গণে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, বাংলা একাডেমি থেকে বৈশাখী মেলার সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান। শেষ মুহূর্তে জমে উঠেছে 25তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলা নববর্ষের আমেজ কাটতে না কাটতেই উৎসবপ্রিয় বাঙালি আবার ভিড় করতে শুরু করেছে মেলায়। চট্টগ্রাম চেম্বার আয়োজিত মেলায় সকাল থেকে দর্শনার্থীদের ভিড় তেমন একটা থাকলেও ভিড় বাড়তে থাকে সন্ধ্যার পর থেকেই। মেলায় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এবং নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। তবে আশানুরূপ বিক্রি না হয় হতাশ বিক্রেতারা। এবার মেলায় দেশি প্রতিষ্ঠান সহ ভারত, ইরান ও থাইল্যান্ডের প্রায় 450টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। পরিবেশ, সিকিউরিটি, ওভারঅল সিচুয়েশন খুব ভালো, মানুষজন খুব আনন্দঘন পরিবেশে কেনাকাটা করছে। অল্প সময় যেটুকু দেখছি বেশ ভালো এবং দামও তুলনামূলক রিজনেবল। আজকে আশা করছিলাম ভালো হবে, কিন্তু কালকে চেয়ে খারাপ। প্রকৃতির অপার সৌন্দর্য থাকা সত্ত্বেও শুধু রক্ষণাবেক্ষণ আর অনুন্নত যোগাযোগের কারণে পিছিয়ে পড়ছে সিলেটের পর্যটন খাত। ভোগান্তির কারণে কমে গেছে পর্যটকের সংখ্যাও। এতে হুমকির মুখে পড়েছে সম্ভাবনাময় পর্যটন শিল্প। সরকারি প্রতিষ্ঠান পর্যটন কর্পোরেশনও বলছে এ ব্যবসায় রীতিমতো ধস নেমেছে। যদিও প্রশাসনের দাবি পর্যটন বর্ষে এ খাতে ব্যাপক উন্নতি হয়েছে। দিগেন সিং এর ক্যামেরায় বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্ট। পর্যটকদের আকৃষ্ট করতে 2016 সাল ছিল সরকার ঘোষিত পর্যটন বর্ষ। তারপর দিন গড়িয়ে বছর শেষ, কিন্তু সিলেটের পর্যটন খাতে ছিটেফোঁটো উন্নয়ন হয়নি। উল্টো বিপর্যয়ের মুখে পর্যটন শিল্প। বিছনাকান্দি, পান্থুমাই, রাতারগুল আবিষ্কারের পর কবছর আগেও শুধু পর্যটন মৌসুম নয়, সারা বছর সিলেটে ভিড় করতেন পর্যটকরা। পর্যটকদের স্রোত দেখে শত শত হোটেল, মোটেল ও রিসোর্ট গড়ে ওঠে। কিন্তু অনুন্নত যোগাযোগের কারণে ধীরে ধীরে এসব পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষ। পর্যটন কর্পোরেশনও এ ব্যাপারে একমত। ভরা মৌসুমেও পর্যটন মোটেল ছিল ফাঁকা। শুধু এই রাস্তার কারণেই আমি বলবো যে সিলেটের পর্যটন খাতে আশানুরূপ ব্যবসা তো দূরের কথা, একেবারে ধস বলা চলে। নতুন আবিষ্কৃত পর্যটন স্পটগুলো আকৃষ্ট করে প্রবাসীদেরও, কিন্তু একবার যাওয়ার পর তিক্ত অভিজ্ঞতার কারণে সেখানে যেতে আগ্রহী নন কেউ। আমার মেয়ে এবং নাতিরা তো জার্নির ভয়ে, এই যে যাতায়াতের যে অসুবিধা, এর কারণে তারা খুব ডিসকারেজ ফিল করতেছে। আই ডাউট দে উইল গো अगेन। সিলেটের পর্যটন শিল্প নিয়ে কাজ করা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বলছে, পর্যটনের সবকিছু থাকার পরও শুধুমাত্র পরিকল্পনার অভাবে এই দুরবস্থা। তবে জেলা প্রশাসনের দাবি, পর্যটন বর্ষে সরকার অনেক কিছু করেছে। পরিকল্পনার অভাব, এটা একমাত্র দোষ। টাকা আছে, সবকিছু আছে, শুধু পরিকল্পনার অভাব। সরকার কিন্তু এই বিষয়ে অত্যন্ত আন্তরিক। এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে সড়ক, জনপদ, এলজিডি অনেক কথা হচ্ছে। বর্ষায় বিছনাকান্দি ও রাতারগুল যেতে পর্যটকদের ব্যবহার করতে হয় নৌকা, কিন্তু সেখানে গিয়ে মাঝি ও স্থানীয়দের কাছে জিম্মি হয়ে পড়েন পর্যটকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সার্ক অঞ্চলের প্রবৃদ্ধি গতিশীল করতে বেসরকারি খাতগুলোকে ইউরোপীয় ইউনিয়নের মতো একযোগে কাজ করার আহ্বান জানান সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ SCCI এর সাবেক সভাপতি সালমান এফ রহমান। গতকাল রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণ বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি।
এ সময় তিনি ব্যবসায়ীদের বাণিজ্য সম্প্রসারণ করতে সার্কের আন্তঃদেশীয় বিশেষায়িত স্টিকারের মেয়াদ 3 মাস থেকে বাড়িয়ে 1 বছর করার আহ্বান জানান। তবে বাণিজ্যিক অগ্রযাত্রায় বিশেষায়িত স্টিকারের মেয়াদ 5 বছর করার ব্যাপারে শিগগিরই সার্কভুক্ত সকল দেশগুলোকে চিঠি দেওয়া হবে বলে জানান এসসিসিআই এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম। সভায় ইন্ডিয়া, শ্রীলঙ্কা সহ সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। সার্ক অঞ্চলের দেশগুলোর প্রবৃদ্ধি বাড়াতে হলে প্রাইভেট খাতগুলোকে একসাথে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন মডেল হিসেবে কাজ করতে পারে। আমি মনে করি সার্ক অঞ্চলের দেশগুলোর আন্তঃসংযোগ বাড়ানোর পাশাপাশি এর ভিসার মেয়াদ 3 মাস থেকে বাড়িয়ে 1 বছর করা উচিত। এই স্টিকারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং 5 বছরের ভিসা একজন বিজনেসম্যানকে দিলে তাহলে তার ব্যবসা ইনভেস্ট করার জন্য একটা লং টার্ম যদি তার চিন্তা থাকে, আমি যে অন্য দেশে ইনভেস্ট করবো, আমার ভিসা যে কোনো সময় থাকবে না, এইটা যাতে কার্যকর হয় তার জন্য যাতে পজিটিভলি সরকার বিভিন্ন হোম মিনিস্টারগুলো যাতে প্রত্যেকটা দেশের হোম মিনিস্টার যাতে এই কাজে পজিটিভলি দেখে, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ ভবনে হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে 12টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পিডিএফ এমপ্লয়িজ ইউনিয়নের নেতাদের অভিযোগ, দুর্নীতির দায়ে অপসারিত সাবেক এমডি মাহবুবুর রহমান সমর্থিত শ্রমিক নেতা আমিরুল ইসলামের নেতৃত্বে 20 থেকে 25 জন লাঠিসোঁটা নিয়ে ভবনে ঢুকে নিরাপত্তা কর্মী ও কর্মচারীদের মারধর করে। এ সময় ভবনের চেয়ার, টেবিল ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। এতে আহত হয় 5 থেকে 7 জন কর্মচারী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাবেক এমডি মাহবুবুর রহমান উনি এই কাজটি করেছিলেন, তার সাথে আরো কতিপয় কর্মকর্তারা ছিলেন। তারা এসে আমাদের এই সিবিএর রুম দখল করবে, এই অফিসটা দখল করবে, তাদের কথায় চলতে হবে, এরকম একটা বদ্ধমূল ধারণা থেকে মূলত এই হামলা করেছে। আসলে এটার একটা সুষ্ঠু বিচার আমরা চাই। এই ব্যাপারে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, আর সে যে দলেরই হোক আর কি। আর আমরা যে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করব যে এটা একটা সমঝোতা করার জন্য, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন 2017 অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর ধানমন্ডি ক্লাবে এই সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বনফুল গ্রুপের চেয়ারম্যান এম.এ. মোতালেব পরিবেশক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, 2017 সালে কর্মপরিকল্পনা ও পণ্যের গুণগত মান বজায় রেখে বিপণন ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক দিদারুল আলম চৌধুরী, জিএম মোহাম্মদ কামাল হোসেন, এজিএম জয়নাল আবেদিন সহ ঢাকা বিভাগের পরিবেশকরা উপস্থিত ছিলেন। পেডিয়াট্রিক নিউরোলজির উপর আপডেটস অন পেডিয়াট্রিক নিউরোলজি দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশ বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কয়ার হাসপাতালে ভারতের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এবং স্কয়ার হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজির যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে উচ্চমান সম্পন্ন উদ্ভাবনী সম্ভাবনায় পেডিয়াট্রিক নিউরোলজির সম্প্রসারণ, মানসম্পন্ন সেবা, প্রতিষেধক রোগ এবং জীবন রক্ষাকারী সেবার মাধ্যমে জাতীয় লক্ষ্য এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের এতে নানাবিধ বিষয়াবলী নিয়ে মতবিনিময় করেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ওসামা বিন লাদেনের সাথে ব্যবসা পরিচালনা এবং জঙ্গি অর্থায়নে জড়িত থাকায় দুটি সৌদি ব্যাংক এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে $420 কোটি জরিমানা করেছে মার্কিন সরকার। ব্যাংক দুটি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে বিন লাদেনের আত্মীয়দের সম্পৃক্ততা রয়েছে এবং 2001 সালের 11 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার আগে এই প্রতিষ্ঠানগুলোর আল কায়েদাকে সমর্থনের অভিযোগ প্রমাণিত হয়েছে। ব্যাংক দুটি হচ্ছে আল রাজি ব্যাংক এবং ন্যাশনাল ক্রেডিট কমার্শিয়াল ব্যাংক। এ কারণে তাদের $420 কোটি ক্ষতিপূরণ দিতে বলেছেন মার্কিন আদালত। তবে বিশ্বের বৃহত্তম ইসলামী ব্যাংক আল রাজি ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনো ধরনের যোগসূত্র নেই তাদের। 2001 সালে নিউ ইয়র্কের পেন্টাগনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হাইজ্যাক হওয়া বিমান হামলায় 3000 মানুষ মারা যান। আবার জানিয়ে দিচ্ছে এসব বাণিজ্য শিরোনামগুলো। মেট্রো রেলের মূল কাজ শুরুর আগে দুর্ভোগ চরমে, যানজট আর ধুলার রাজ্যে অসহায় নগরবাসী।
সেবা সংস্থার কাজ শেষে হবে বিকল্প রুট বলছে কর্তৃপক্ষ। নানা প্রচেষ্টার পরও বিভিন্ন অজুহাতে জিএসপি পুনর্বহাল করছে না যুক্তরাষ্ট্র। আরও তৎপর হওয়ার তাগিদ ব্যবসায়ীদের, ভিন্নমত রয়েছে অর্থনীতিবিদদের। যুক্তরাজ্য থেকে বিকাশের মাধ্যমে অর্থ পাঠাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। দ্রুত কমছে রেমিটেন্সের হার, তদন্তে নামছে ব্রিটিশ সরকার। এবং আমদানি অনুযায়ী পণ্য ডেলিভারি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জট, সারচার্জ ও মাসুল আরোপের শঙ্কায় ব্যবসায়ীরা। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ে।